সবাইকে স্বাগতম। আজ আমরা বিশ্ব সাহিত্যের এমন একটা মাস্টারপিস নিয়ে কথা বলবো যার শুনলে আজও আমাদের চোখে জল চলে আসে। হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেনের বিখ্যাত গল্প দ্য লিটল ম্যাচ গার্ল। একটা ছোট্ট মেয়ের মর্মান্তিক গল্প কিভাবে যুগের পর যুগ ধরে পাঠকদের মনের ভেতর গেঁথে আছে, আর লেখক ঠিক কী জাদুতে এই আবেগটা তৈরি করলেন, আজ আমরা সেটাই গভীরভাবে বিশ্লেষণ করব। কোনো ভনিতা ছাড়াই চলুন সোজা গল্পের সেই কনকনে ঠান্ডার বাস্তবতায় চলে যাই। শুরুর লাইনগুলো একটু খেয়াল করুন। ভীষণ ঠান্ডা ছিল, তুষারপাত হচ্ছিল আর প্রায় অন্ধকার হয়ে এসেছিল। বছরের শেষ সন্ধ্যাটা ঘনিয়ে আসছিল। শুনলেই যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে, তাই না? একদম প্রথম বাক্য থেকেই লেখক আমাদের একটা হিমশীতল রূঢ় বাস্তবতার সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেন। পর্ব ১, মর্মান্তিক এক নববর্ষ। চলুন গল্পের মূল প্রেক্ষাপটটা একটু দেখে নিই। নববর্ষের উৎসবমুখর একটা রাত। সবাই যখন ঘরের উষ্ণতায় মেতে আছে, তখন একটা অসহায় ছোট্ট মেয়ে তীব্র শীতে জমে যাওয়া রাস্তায় দেশলাই বিক্রি করার সংগ্রাম করছে। শীত থেকে বাঁচতে মরিয়া হয়ে সে যখন একটা একটা করে দেশলাই জ্বালায়, তখন ঠিক কি ঘটে? প্রথম কাঠিতে সে দেখতে পায় একটা উষ্ণ চুলা, দ্বিতীয়টায় সুস্বাদু রোস্ট করার রাজহাঁস, তৃতীয়টায় ঝলমলে একটা ক্রিসমাস ট্রি, আর শেষ কাঠিতে তার সবচেয়ে প্রিয় মানুষ, তার দাদিমা। কাঠির প্রতিটা ঝলকানির সাথে মেয়েটির না পাওয়া আকাঙ্ক্ষাগুলো যেন একেবারে জীবন্ত হয়ে ওঠে। পর্ব ২, রূপকথা বনাম দারিদ্র্য। লিটারেচারে থিম্যাটিক বিশ্লেষণ থেকে এবার আমরা দেখব অ্যান্ডারসন কিভাবে আমাদের চেনা রূপকথার ছকটা একেবারেই পাল্টে দিয়েছেন। ব্যাপারটা সত্যিই দারুণ ইন্টারেস্টিং। একদিকে দেখুন মেয়েটির সুন্দর সোনালি চুল, যা রূপকথার রাজকন্যাদের একটা টিপিক্যাল বৈশিষ্ট্য, কিন্তু এর বিপরীতে তার বাস্তবতাটা কতটা রূঢ়। কোনো জাদুর জগৎ নেই, বরং আছে এক অত্যাচারী বাবা, হাড় কাঁপানো ঠান্ডা আর চরম দারিদ্র্য। রূপকথার চেনা ছকের সাথে এই নিষ্ঠুর বাস্তবতার বৈপরীত্যটাই আমাদের আবেগে সবচেয়ে বড় ধাক্কাটা দেয়। পর্ব ৩, দ্য স্টাইলিস্টিক ফ্রেমওয়ার্ক। আবেগের জায়গা থেকে বেরিয়ে এবার একটু একাডেমিক লেন্স দিয়ে গল্পটা দেখা যাক। পাকিস্তান জার্নাল অফ সোশ্যাল রিসার্চের একটা চমৎকার গবেষণার মাধ্যমে আমরা বুঝব লেখক ঠিক কী ধরনের ভাষার গাঁথুনি ব্যবহার করে এই ট্র্যাজেডিটা দাঁড় করিয়েছেন। এই বিষয়টা ভালোভাবে বুঝতে হলে লরেন্স পেরিনের থিওরিটা জানা খুব জরুরি। পেরিনের মতে লেখকরা আমাদের মনে তীব্র আবেগ আর কল্পনার আনন্দ তৈরি করতে আক্ষরিক নয়, বরং ফিগার্স অফ স্পিচ বা ভাষালঙ্কারের আশ্রয় নেন। তিনি এগুলোকে মূলত তুলনা, বৈপরীত্য এবং অনুষঙ্গ, এই ৩টি ভাগে ভাগ করেছেন। অ্যান্ডারসন ঠিক কিভাবে আমাদের সহানুভূতি আদায় করেছেন তার একটা গাণিতিক প্রমাণও কিন্তু আছে। গবেষণার ডেটার দিকে তাকালে দেখা যায় তিনি পুরো গল্পে ২০টি সুনির্দিষ্ট ফিগার্স অফ স্পিচ ব্যবহার করেছেন। ভাবা যায় এর মধ্যে সিমিলি বা উপমার ব্যবহারই সবচেয়ে বেশি, প্রায় ৩৩%। অর্থাৎ ভাষার এই নিখুঁত ইঞ্জিনিয়ারিং দিয়েই তিনি আমাদের মস্তিষ্ক আর হৃদয়কে একবারে বশ করে নিয়েছেন। পর্ব ৪, সিমিলি এবং মেটাফরের বিশ্লেষণ। চলুন গল্পের ভেতর থেকে একেবারে সরাসরি উদাহরণ দিয়ে বিষয়টা বুঝিয়ে দিই। ঠিক এই লাইনটা শুনুন। আলো যখন দেয়ালের উপর পড়ল, তখন দেয়ালটা একটি পাতলা পর্দার মতো স্বচ্ছ হয়ে গেল। কি অসাধারণ একটা উপমা, তাই না? একটা শক্ত নিরেট দেয়ালের রূঢ় বাস্তবতার সাথে দেয়ালের ওপারে থাকা উষ্ণ আর কাল্পনিক জগতের কি দারুণ একটা কন্ট্রাস্ট। এটা শুধু একটা বাক্য নয়, বরং বাস্তব থেকে কল্পনায় হারিয়ে যাওয়ার একটা নিখুঁত চিত্র। একইভাবে মেটাফার বা রূপকের ব্যবহারও রীতিমতো মুগ্ধ করার মতো। মেয়েটিকে লেখক আক্ষরিক অর্থে বর্ণনা না করে বলছেন সে যেন নিজেই দুঃখের এক জীবন্ত প্রতিচ্ছবি। এই রূপকটা মেয়েটির শারীরিক কষ্টকে ছাপিয়ে তাকে যেন এক চরম মানবিক ট্র্যাজেডির মূর্ত প্রতীকে পরিণত করেছে। পর্ব ৫, পারসনিফিকেশন এবং অ্যাপোস্ট্রফি। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে জড়বস্তু বা অনুপস্থিত কাউকে গল্পের ভেতর একেবারে জীবন্ত করে তোলা হয়েছে। যেমন ধরুন এই বর্ণনাটি, ছাদের ফুটো দিয়ে বাতাস শীষ দিচ্ছিল। বাতাসকে এমনভাবে পারসনিফাই করা হয়েছে যেন মনে হয় বাতাসটাও ইচ্ছে করে শত্রুতা করছে। প্রকৃতির উপাদানগুলো স্বয়ং যেন সচেতনভাবে ওই দরিদ্র মেয়েটির ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। পরিবেশের নিষ্ঠুরতা বোঝাতে এর চেয়ে নিখুঁত উপায় আর কি হতে পারে? আর সবচেয়ে আবেগঘন মুহূর্তটা তৈরি হয় যখন শিশুটি আর্তনাদ করে ওঠে, দাদিমা, আমাকে তোমার সাথে নিয়ে যাও।
এই অ্যাপস্ট্রফের ব্যবহার মৃত দাদিমাকে মুহূর্তের মধ্যে গল্পের ভেতর জীবন্ত করে তোলে। চারপাশের চরম নিষ্ঠুরতার মাঝে এটাই মেয়েটির একমাত্র ভালোবাসার জায়গা, যা সরাসরি আমাদের হৃদয় ছুঁয়ে যায়। পর্ব ৬, মৃত্যু পরবর্তী আয়রনি। গল্পের একেবারে শেষে লুকিয়ে আছে এক চরম নাটকীয় বিড়ম্বনা বা ড্রামাটিক আয়রনি। চলুন সেটাই এবার দেখা যাক। এখানে দুই পক্ষের দৃষ্টিভঙ্গির ফারাকটা একটু খেয়াল করবেন। শহরের অজ্ঞ লোকেরা মৃত মেয়েটিকে দেখে করুণা করে বলছে, আরে বেচারি একটু গরম হতে চেয়েছিল। কিন্তু আমরা যারা পাঠক তারা জানি আসল সত্যিটা কি। আমরা জানি সে তার দাদিমার সাথে আধ্যাত্মিক মুক্তি লাভ করেছে, স্বর্গীয় আনন্দে পৌঁছে গেছে। সাধারণ মানুষের এই অগভীর চিন্তাভাবনার সাথে গল্পের এই আধ্যাত্মিক মুক্তির কন্ট্রাস্টটা সত্যি গায়ে কাটা দেওয়ার মতো। আলোচনার একেবারে শেষে এসে আপনাদের জন্য একটা চিন্তা জাগানিয়া প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখুন তো, সত্যিকারের হ্যাপি নিউ ইয়ার বা শুভ নববর্ষ আসলে কার হলো? ওই কনকনে বরফে জমে মৃত্যুবরণ করা ছোট্ট মেয়েটির, যে সব পার্থিব কষ্টের ঊর্ধ্বে চলে গেছে? নাকি শহরের সেই আত্মকেন্দ্রিক মানুষগুলোর, যারা সমাজের এত বড় একটা ট্র্যাজেডি টেরি পেল না? সমাজের এই চরম উদাসীনতা আর সাহিত্যের এই অপূর্ব গাঁথুনি আসলেই আমাদের গভীরভাবে ভাবায়। আশা করি আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই।